প্রথম কোনো ইউরোপীয় নেতা হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো। তিনি এমন সময় আমেরিকা অবস্থান করছেন যখন ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে 1 ডজন ইউরোপীয় লিডার, এমনকি কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো কানাডার, তিনিও কিয়েভে গেছেন। হোয়াইট হাউসের দুই নেতার সংবাদ সম্মেলনে ম্যাক্রো সাফ জানিয়েছেন যুদ্ধ বন্ধ হবে এমন একটা প্রক্রিয়ায় যাতে মনে হয় ইউক্রেন আত্মসমর্পণ করেছে, এটি যাতে কোনোভাবে মনে না হয়। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলছিলেন পুরো ইউরোপের চেয়ে আমেরিকা একাই ইউক্রেনের পিছনে বেশি খরচ করেছে, তখন তাতে আপত্তি জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। ট্রাম্পকে কিছুটা সূত্রে দিয়েছেন তিনি। আলাপচারিতার ছোট্ট এই ভিডিওটা আমরা একটু দেখে আসতে চাই। No, in fact, to be frank, we paid 60% of the total effort, and it was through, like the US, loans, guarantee, grants, and we provided real money. To be clear, we have 230 billion frozen assets in Europe, Russian assets, but this is not as a collateral of a loan because this is not our belonging, so they are frozen. If at the end of the day, in the negotiation we will have with Russia, they're ready to give it to us. Super. It will be done at the end of the day, and Russia will have paid for that. If you believe that, it's okay with me. ট্রাম্প দাবি করেছেন ইউক্রেনের পিছনে আমেরিকা একা খরচ করেছে $300 বিলিয়ন, আর ইউরোপের সব দেশ মিলে $100 বিলিয়ন। তবে কিয়েল ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড ইকোনমিকের সূত্র উল্লেখ করে সিএনএন ফ্যাক্ট চেক করে দেখিয়েছে এই যুদ্ধের পিছনে আমেরিকা খরচ করেছে $124 বিলিয়ন। অন্যদিকে ইউরোপের দেশগুলোর খরচ $258 বিলিয়ন, অর্থাৎ ইউরোপের খরচ বেশি হয়েছে আমেরিকা থেকে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটি খবর দিয়েছেন, সেটি হলো খনিজ সম্পদ নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে আসতে পারেন। এদিকে জাতিসংঘে ইউক্রেন যুদ্ধ বন্ধে আনা প্রস্তাব 73-18 ভোটে পাশ হয়েছে, যেখানে 65টি দেশ ভোটদানে বিরত ছিল। এর আগের বার ইউক্রেনের পক্ষে ভোট পড়েছিল 140টি, যা এবার কমে 93 নেমে এসেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় কিছুটা ভাটা পড়লেও গাজায় অনিশ্চিত হয়ে পড়েছে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি। হামাস বলেছে তাদের 600 জিম্মিকে মুক্তি দেয়া না হলে কোনো আলোচনা নয়। তারা ইসরায়েলের 6 জিম্মিকে মুক্তি দিলেও ইসরায়েল হামাসের বন্দীদের মুক্তি দিচ্ছে না। বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশে রাত নামলেই আতঙ্ক ভর করছে সাধারণ মানুষের জীবনে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই অবস্থায় 28 ফেব্রুয়ারি নতুন দলের ঘোষণা দিতে যাচ্ছে ছাত্ররা। এইসব বিষয় নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাপচারিতা দিয়ে শুরু করতে চাই। গত বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রক্রিয়া যখন থেকে শুরু হলো, আমেরিকা তখন থেকে ইউরোপকে এড়িয়ে চলছে, অর্থাৎ ইউরোপকে এক সাইডে রেখেই তারা এই যুদ্ধ বন্ধের প্রক্রিয়াটা এগিয়ে নিতে যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা ইউক্রেনকেও সরিয়ে রাখছে। ইউরোপের নেতারা উদ্বিগ্ন, তারা দফায় দফায় বৈঠক করছেন এবং আজকে যেটি বলছিলাম যে কিয়েভে তারা ইউরোপীয় দেশগুলোর 12 জনের বেশি নেতা সেখানে গিয়েছেন। জাস্টিন ট্রুডো গিয়েছেন। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, সেটা হলো ম্যাক্রো একটি আশঙ্কার কথা বলছিলেন। তিনি বলছেন কোনোভাবে যাতে যুদ্ধটা এমনভাবে বন্ধ না করা হয় যে ইউক্রেন আত্মসমর্পণ করেছে, ইউক্রেন হেরে গেছে, যেটি নিয়ে ইউরোপীয় নেতাদের উদ্বেগ সেটি তারা প্রকাশ করছেন বারবার। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আছেন সেই আর্থিক বিষয়গুলো নিয়ে, তিনি কত টাকা বেশি দিয়েছেন, খনিজ সম্পদ কিভাবে পাওয়া যাবে সেসব বিষয়গুলো নিয়ে বলছেন। ইউরোপকে দূরে সরিয়ে কিংবা ইউরোপীয় নেতাদের উদ্বেগকে পাশ কাটিয়ে এই যুদ্ধ বন্ধ প্রক্রিয়া কতটা টেকসই হবে? যুদ্ধ বন্ধ হয়ে যাবে সম্ভবত, তবে সেটা একটা অত্যন্ত খুব খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতের জন্য কোন রাষ্ট্র আরেকটা রাষ্ট্র যখন অ্যাগ্রেসর ভূমিকা পালন করে, আক্রমণ করে, সেই আক্রমণে সেটা মানে যুদ্ধবিরতি যদি হয়, সেটা শান্তি চুক্তি হয়, আক্রমণের জন্য আক্রমণকারীকে দোষী বলা, তার থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা থাকা এবং যে রাষ্ট্র আক্রান্ত হলো সে যাতে ক্যাপিটুলেট করছে, মানে বাধ্য হয়ে আত্মসমর্পণ করছে, যেটা এখানে আপনি একটু উল্লেখ করলেন আপনার সামারিতে, সেরকম যেন মনে না হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলেছেন এবং তার নির্দেশে যুক্তরাষ্ট্রের যে টিম তাদের সাথে কথাবার্তা বলছে
যেভাবে তিনি তা সামারাইজ করছেন তার অগ্রগতি সম্পর্কে, তাতে মনে হচ্ছে যে ঘটনাটা প্রায় ওইরকমই হতে যাচ্ছে। অর্থাৎ ইউরোপকে পাশে রেখে মানে ইউক্রেনকে কোন রকম কিছু না জানিয়ে ফাইনাল একটা চূড়ান্ত চুক্তির রূপ তাদেরকে জানা, এই ধরনের একটা ব্যবস্থা। মানে যে দেশ আক্রান্ত হলো অথবা এমনকি আক্রমণকারীকেও তাদের সাথে কথা বলতে হবে, এখানে তার সাথে কথাই হচ্ছে না। শর্তটা কি, কিভাবে এটা পূর্ণ না, হয়তো সামান্য একটু একটু আলোচনা এগিয়ে গেলে একদম চূড়ান্ত পর্যায়ে শেষের দিকে যে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন পুতিনের সাথে কথাবার্তা বলে মোটামুটি রূপরেখাটা ফাইনাল করবেন। ইউরোপেও কেউ আর এখানে তারা পাত্তা দিচ্ছেন না। শেষ পর্যন্ত ইউরোপের অনেক অনুরোধে চাপে আজকে যেটা তিনি বললেন একটা, সেটাও একটা উল্লেখযোগ্য অগ্রগতি। ইউরোপ বলছিল যুদ্ধবিরতিতে বা শান্তি চুক্তি হলে সেখানে চুক্তিটা রক্ষা করার গ্যারান্টার হতে হবে যুক্তরাষ্ট্র, এটা নিশ্চয়তার জন্য এক, প্লাস ইউরোপ তার সৈন্যবাহিনী পাঠাবে, তাদের সৈন্য পাঠাবে সেখানে শান্তি রক্ষা হিসাবে। এইটার ব্যাপারে তিনি আজকে মানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ম্যাক্রোর সাথে তিনি যখন হোয়াইট হাউসে কথাবার্তা বলছিলেন, তারপরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেছেন হ্যাঁ ইউরোপের সৈন্য তারা গ্রহণ করবে, তবে সেখানে আরেকটা ব্যাপার আছে। কিছুদিন আগে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তার ন্যাটো রাষ্ট্র হিসেবে কারো থেকে নেবে না, এইখানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির হিসাবে রাষ্ট্রগুলো পাঠাবে অথবা ইন্ডিভিজুয়াল রাষ্ট্র হিসাবে ইউরোপিয়ান দেশগুলো পাঠাবে। ইতিপূর্বে মানে প্রথম এই ধরনের প্রস্তাব করেছিলেন ফ্রান্সের ম্যাক্রো, আর গত সপ্তাহে প্রস্তাব করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার বৃহস্পতিবার ওয়াশিংটন আসছেন ট্রাম্পের সাথে কথা বলার জন্য। ফলে ইউরোপিয়ানরা একটা সৈন্যবাহিনী সেখানে পাঠাবে, সবাই মিলে তাতে কন্ট্রিবিউট করবে, জয়েন্ট হতে পারে আলাদা হতে পারে, তারা হয়তো 20-50 হাজার সৈন্য সেখানে পাঠাবে, এই একটা ব্যাপার মোটামুটি। এখন এটা একটা বিরাট ব্যাপার। আর যেটা বলছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্র নিজেই মানে সাধারণ পরিষদে একটা প্রস্তাব উত্থাপন করেছিল, সেইটা পরবর্তীতে ইউরোপিয়ানদের চাপে সংশোধন সহ যখন সেটা ভোটে দেওয়া হয়, সেটা ভোটে সংশোধনী সহ গৃহীত হয়েছে, তাতে রাশিয়াকে অ্যাগ্রেসর বলা হয়েছে, আক্রমণকারী। কিন্তু যুক্তরাষ্ট্র যে মূল প্রস্তাবের উত্থাপক সে নিজেই সেটাতে ভোট দেয়। যাই হোক, পরবর্তীতে নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব গৃহীত হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব। সেই প্রস্তাবে মানে 10টা রাষ্ট্র পক্ষে 5টা রাষ্ট্র বিপক্ষে ছিল, কিন্তু বিপক্ষে মানে ভেটো দেয়নি, বিরত থেকেছে। বিরত থাকার কারণে সেটা পাস হয়েছে। এই বিরত যারা ছিল তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম ইউরোপিয়ান বন্ধু ব্রিটেন এবং ফ্রান্সও আছে। নিরাপত্তা পরিষদের ইউরোপিয়ান 2 সদস্য তার বিরত থেকেছেন। ফলে এইটাও এক ধরনের এই যে পশ্চিমা অ্যালায়েন্সে মৈত্রীতে একটা বিরাট মানে প্রশ্নবিদ্ধ সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এবং ইউক্রেনের যুদ্ধ সম্ভবত দ্রুত শেষ হয়ে যাবে, একটা চুক্তি হবে। আরেকটা কথা, ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য বা যুদ্ধবিরতির আগে আপনি যেটা বলছেন জেলেনস্কির সাথে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আসবেন, একটা মানে ওই দেশের মিনারেল রিসোর্স, ওই দেশের কিছু খনিজ সম্পদ আছে, অত্যন্ত রেয়ার খনিজ সম্পদ, গ্রাফাইট এবং অন্যান্য, যেটা রাশিয়াতেও বেশ কিছু আছে, এগুলো আহরণ করা হয়নি এখনো, এবং ইউক্রেনের গুলো আহরণ শুরু হয়নি। এগুলো একমাত্র রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেটা বলা হয়, এই ধরনের বেশ কিছু খনিজ আছে, কয়েক ডজন তালিকাতে আছে। একমাত্র চীন সবগুলো আহরণ করে, সারা পৃথিবীর ম্যাক্সিমাম সাপ্লাই চীন থেকে আসে। চীন ইচ্ছা করলে কমিয়ে দিলে পৃথিবীর অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, তো ইউক্রেনে বিপুল পরিমাণে সম্পদ আছে, সেটা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট চেয়েছিলেন পুরো 100% রেভিনিউ যুক্তরাষ্ট্র সেখান থেকে নিবে, ওটা ডেভেলপ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানিরা, এই দায়িত্ব দিতে হবে, পুরো রেভিনিউটা তারা পেয়ে যাবে। ফাইনালি এখন যে চুক্তি মোটামুটি ভাবে তৈরি হয়েছে, যার খসড়া ইতিমধ্যে জানা গেছে সংবাদপত্রের মাধ্যমে, সেটাতে তার 50%, ওইটা একটা আলাদা অ্যাকাউন্টে 50%
টোটাল যে আয় হবে ওই খনিজ আহরণের পরে তার রেভিনিউ 50% একটা অ্যাকাউন্টে জমা হবে, সেটা যুক্তরাষ্ট্রের এখতিয়ারে প্রধানত থাকবে, তবে সেইটা আবার পুনর্বিনিয়োগ করা হবে ওই দেশে। ফলে আগে যেভাবে উনি কড়াকড়ি শর্ত দিয়েছিলেন এই একটা, আর আপনি যেটা বলছেন উনি বলছেন 300-350 বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র দিয়েছে, সেটার বিনিময়ে উনি 500 বিলিয়ন ডলার চেয়েছিলেন। জেলেনস্কি একদম সেটা সরাসরি নাকচ করে দিয়েছেন, এখন আর ওইটার থেকে তারা কিছুটা সরে এসছে। ফলে আপাতত যেখানে দেখা যাচ্ছে আরেকটা কথা আছে এখানে, রাশিয়ার প্রেসিডেন্ট তাকে রোগ দিয়েছেন। রাশিয়া তো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল অনেকগুলো আছে যে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এসে আমার দেশে এগুলো আহরণ করলে শত শত বিলিয়ন ডলার আয় করতে পারবে। এবং তার আরেকটা লোভের তিনি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি টাকা পয়সাকে তার দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করেন ব্যক্তি হিসাবে, তার নিজের জন্য, রাষ্ট্র হিসাবে তার দেশের জন্য, সেখানে রাশিয়া যে অঞ্চলগুলো দখল করে ফেলেছে, যেগুলো সম্ভবত ট্রাম্প যে চুক্তি ফাইনাল করছেন সেই অংশগুলো রাশিয়ার দখলেই সম্ভবত থেকে যাবে। সেইখানে টোটাল ইউক্রেনের যে সম্পদ, এই খনিজ সম্পদ, তার কমপক্ষে 1/3 ওই অধিকৃত এলাকা আছে। পুতিন বলেছেন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এগুলো আহরণ করতে পারবে, আমি সেই সুযোগে দেবো। জি, অনেক চমৎকার বিশ্লেষণ করেছেন। অর্থনৈতিক দিকটা অনেকটুকু ফুটে উঠেছে, কিন্তু আমরা একটু সামরিক দিকটা আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার হই এই কারণে 3 বছর আগে যখন যুদ্ধটা শুরু হয়েছিল, যুদ্ধের শুরু হওয়ার মূল কারণটা ছিল ইউক্রেন ন্যাটো ভুক্ত হতে চায়, রাশিয়ার তাতে আপত্তি আছে। এখন যদি এমনটা হয় যে এই চুক্তির অংশ হিসেবে ইউরোপের সেনারা গিয়ে ইউক্রেনে অবস্থান করে এবং একটা পর্যায়ে যখন খনিজ মিনারেল সংগ্রহ করার জন্য আমেরিকা সেখানে যাবে, আমেরিকান কোম্পানিগুলো যাবে, তাদের নিরাপত্তা, তাদের অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে কোনো না কোনো পর্যায়ে আমেরিকান সেনাও সেখানে থাকতে পারে। রাশিয়ার মূল আপত্তির জায়গাটাই তো ছিল তার এত বাড়ির কাছে তারা ইউরোপের ন্যাটো সৈন্য কিংবা ইউরোপের সৈন্য তাদেরকে তারা জায়গা দিতে চায় না। এখন যদি আবার এমনটাই হয় যে চুক্তির অংশ হিসাবে ইউরোপীয় সৈন্যরা সেখানে থাকে, আমেরিকান সোলজাররাও কোনো না কোনো ভাবে সেখানে যায়, তাহলে সেইখানে কি রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে আশঙ্কাটা ছিল সেটি কি থাকছে কিনা? না, সে আশঙ্কা নেই, এটা অন্য ক্যাপাসিটির তারা যাবে। ওখানে হচ্ছে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি যে শর্ত, সেইটা যেন রাশিয়া যেন আর এই দেশের ভিতরে না ঢুকে পড়ে আবার আক্রমণ না করে, এইটার গ্যারান্টি হিসেবে। ন্যাটো সদস্য হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা সামরিক চুক্তি, সেটা সামরিক অ্যালায়েন্স, সামরিক মৈত্রী, সেটার অ্যালায়েন্স। সেটা বলছে যে তাদের তখন হবে কি অত্যন্ত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ওই দেশে মোতায়েন করা হবে। ধরা যাক যুক্তরাষ্ট্রের F-35 বিমান আছে, পৃথিবীর সবচেয়ে মানে আধুনিক যুদ্ধ বিমান। রাশিয়ার কাছাকাছি একটা আছে Su-57, তো যাই হোক এইটা একটা। তারপরে এর চাইতে আরো পাওয়ারফুল সমরাস্ত্র যুক্তরাষ্ট্রে আছে, সেগুলো সব ওখানে মোতায়েন হবে ন্যাটোর অস্ত্র হিসাবে। সেটা এক জিনিস, আর এটা শান্তি রক্ষী বাহিনী হিসাবে ওখানে মোতায়েন থাকা, এটা আরেক জিনিস। ফলে না রাশিয়ার ওই ব্যাপারে রাশিয়ার যে মানে দুশ্চিন্তা, এবং যেটা বাইডেন প্রশাসন তখন যদি মেনে নিত, এইটা তারা বলেছিল আমাকে লিখিত গ্যারান্টি দাও, এই গ্যারান্টিটা দিলে রাশিয়া ওখানে আক্রমণই করত। ডক্টর কবির হাসান, আপনার কাছে জানতে চাই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, প্রশ্ন করেছি, সেসব বিষয়ে আপনি যোগ করতে পারেন। একই সঙ্গে আপনার কাছে জানতে চাই জেলেনস্কির মূল উদ্বেগের জায়গা তো আসলে যুদ্ধ বন্ধ কিংবা শান্তি প্রতিষ্ঠা নয় এই মুহূর্তে। তিনি বলছেন 10 বছর পরও আক্রমণ হতে পারে। তিনি ইউক্রেনের নিরাপত্তা চান, তিনি চান ইউক্রেন আরেকবার রাশিয়া দ্বারা আক্রান্ত হবে না। এবং তিনি বলছিলেন যে আজকেই কিয়েভে যে সম্মেলন হচ্ছিল সেখানে তিনি বলছিলেন যদি রাশিয়াকে থামানো না যায় তাহলে ইউরোপের অন্য দেশগুলো 10 বছর মধ্যে আবারও আক্রান্ত হতে পারে। অর্থাৎ ইউরোপ তার সার্বিক নিরাপত্তা কাঠামো কি এই নেগোসিয়েশনে রাশিয়ার কাছ থেকে আদায় করে নিতে পারবে? আপনার কাছে কি মনে হয়? না দেখুন, এখানে আমি জাস্ট একটা মহোদয় সুন্দর করে বলেছেন, আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প ইজ আওয়ার ক্লাসিক। এখানে সে ব্যবসা, এই যে $500 বিলিয়ন যে মানে রেয়ার আর্থ মেটেরিয়াল চুক্তি সে অলরেডি করে নিয়েছে, এবং অনেক তো সে 10টা কথা বললে 8টা মিথ্যা কথা বলে। যে আলটিমেটলি দেখা গেছে যে আপনি পরিসংখ্যান দিলেন, সে বলতো যে মানে অনেক টাকা $500 বিলিয়ন সে খরচ করেছে, $500 বিলিয়ন সে নিয়ে যেতে চায়।
এই তাদের যে মিনারেল রিসোর্সেস আছে। আচ্ছা, যাকে মহাদুল্লাহ বোধহয় এখনো চুক্তির যে ধারাগুলো ওটা কিন্তু ঠিক মানে পরিষ্কার নয়, কিন্তু আমার কথা হলো আজকে যে চুক্তি ওরা করতে যাচ্ছে, শান্তি চুক্তি করতে যাচ্ছে, ইদার থ্রু পারসুয়েশন, থ্রু পাওয়ার, মানে ডোনাল্ড ট্রাম্পের তো একটা ফিলোসফি আছে, পিস থ্রু স্ট্রেংথ, নট পিস থ্রু নেগোসিয়েশন। এই পিস থ্রু নেগোসিয়েশন হতে পারতো যে 3 বছর আগে যখন যুদ্ধ শুরু হয়েছে 2 মাসের মধ্যেই, এবং আজকে যেই প্রেক্ষাপটে এই শান্তি চুক্তি হতে যাচ্ছে একই জিনিস কিন্তু ওই সময় বলা হয়েছিল, যে টার্কির মধ্যস্থতা ইসরায়েল ছিল আর কয়েকটা কান্ট্রি ছিল, কিন্তু সেই সময় ইউনাইটেড স্টেটস এবং যুক্তরাজ্য এটার বিরোধিতা করেছিল। বিনিময়ে আমরা কি পেয়েছি? কতগুলো প্রাণহানি, 150,000 people died, 10.6 million people internally displaced, 60% of them মানে fled the country. তারপরে 1.5 মিলিয়ন পিপল মানে শিশুরা মানসিকভাবে অসুস্থ, এবং অনেক ক্ষয়ক্ষতি। তারপরে 30% ওদের যে সক্ষমতা আছে এই বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার, হাউজিং, এগুলো নষ্ট হয়ে গেছে। তো এতে কার লাভ হলো? এগুলো আমরা কেন করছি? এগুলো মানে ইউরোপ যে বলে যে তাদের সিকিউরিটির ব্যাপার, কেন রাশিয়াতে এমনিতেই, রাশিয়াকে তো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে আমেরিকা, তাই না, 91-এ। সেই সিকিউরিটির ব্যাপার যে বারবার ধুলো তুলছে, এগুলো আসলে ফাও কথা। আমার যেটা মনে হচ্ছে যে অস্ত্র ব্যবসায়ী যারা আছে তারা অস্ত্র যুদ্ধ লাগাই দিতে পারলে অস্ত্র তাদের বিক্রি হবে। কিন্তু দেখেন কন্ট্রাডিকশন কি, এখানে ইউরোপ সাদা মানুষ মারা যাচ্ছে, সারা ইউরোপের লোকজন উঠে পড়ে রাখছে এটা কিভাবে বন্ধ করা যায়, ইয়া করা যায়। এখানে একই সময়ে গাজাতে লোকজন মরতেছে অকুপাইড টেরিটরিতে, কেউ কোনো কথা বলতেছে না। এই কন্ট্রাডিকশনের দুনিয়াতে আমরা বাস করছি, তাদের কাছ থেকে আমরা কি শিখবো? তবে তাড়াতাড়ি একটা, আমি যুদ্ধের বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পকে আমি 90% ডিসলাইক করি, কিন্তু তার একটা মানে অ্যান্টাই একবার একটা তার অ্যাটিটিউড আছে। আপনি কি জানেন এই যে ডেমোক্রেটরা যখন ক্ষমতায় ছিল, যে মানে কোনো বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স মোর দেন 10 মিলিয়ন মুসলিম তারা মেরেছে সারা দুনিয়াতে, এই মানে সন্ত্রাসবাদের নিয়ম করে আর কি। আমি মুসলিম কথা বলেন যে মুসলিম অধ্যুষিত কান্ট্রিতে আক্রমণ করেছে বলে। তো আমি চাই যে যুদ্ধটা বন্ধ হোক। এটা যুদ্ধ তো একটা পিস ডিভিডেন্ট আছে, সবাই শান্তিতে থাকবে। আর যে কথাটা আপনি বললেন, সুন্দর করে বলেছেন, যে ন্যাটোর অংশ হিসাবে যাওয়া আর ইউরোপিয়ান পিস কিপিং ফোর্স হিসাবে যাওয়া, এটা একটা ব্যাপার না। কিন্তু একটা ব্যাপার, যে কথাটা বারবার রাশিয়া বলে আসতেছে, যে এই যে 91-এ যে জেলেনস্কি আসলো, সেখানে তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টকে বসিয়েছেন ওয়েস্টার্নরা, তাই না? তাদেরকে মানে ম্যানুফ্যাকচার ইলেকশন করে থেকে বসিয়েছে। জেলেনস্কি কিন্তু অনেকটা ডিক্টেটরের মতো কাজ করতেছে, এবং বারবার যখন ওয়ারশো প্যাক্ট ভেঙে যায় 91-এর পরে, ওরা ইয়া ছিল যে তারা ইস্টওয়ার্ড তারা আসবে না, তারা ন্যাটোকে সম্প্রসারণ করবে না, কিন্তু তারা তাদের কথা রক্ষা করেনি। ন্যাটো তারা তাদের সম্প্রসারণ করে রাশিয়ার গোড়দোড়ায় চলে এসে, যখন তারা ইউক্রেনকে নিতে চাচ্ছিল, তখন রাশিয়া বলেছে যে না, নট ইন মাই ডোরস্টেপ। এই জিনিসগুলো তো ওয়েস্ট তাদের চুক্তি বা তাদের তাদের প্রমিসকে ভঙ্গ করেছে, তাই না? আমি রাশিয়াকে গুণগান কাটছি না, একটা দেশকে আক্রমণ করেছে একরক্ষী হিসাবে দেখছি, কিন্তু এই ব্যাপারগুলো তো আপনার সামনে নিয়ে আসতে হবে। এখন আলটিমেটলি কি হলো? অনেকগুলো রক্তক্ষাত, অনেকগুলো টাকা পয়সা, অনেকগুলো মানুষের জীবন নষ্ট। বাট রাশিয়া যেটা চাচ্ছিল সেটাই হচ্ছে। রাশিয়া ক্রিমিয়া রাখবে, রাশিয়া ইস্টার্ন যে ডনবাস এরিয়া রাখবে। এখানে যে $500 বিলিয়ন, বাট 1/3 অফ দ্য মিনারেল রিসোর্সের ওখানে আছে। কিন্তু একটা জিনিস রাশিয়া বলেছে যে ন্যাটোর মেম্বার হতে পারবে না। জেলেনস্কি এখনো বলতেছে আমি প্রেসিডেন্সি ছেড়ে ন্যাটোর মেম্বার করে দেব। সে কি অনেক সময় বুঝতে পারে না ন্যাটোর মেম্বার হলে যে ইউক্রেনের যে সিকিউরিটি গ্যারান্টি হবে সেটা না। সিকিউরিটি গ্যারান্টি হবে যদি যে কথাটা মানে ম্যাক্রন বললো আজকে এসে, যে গ্যারান্টি চাচ্ছে ইউনাইটেড স্টেটস গ্যারান্টি দেয়, এবং যে ইউরোপ তাদের সৈন্য সামন্ত বলতে পিসকিপিং ফোর্স আনে, তাহলে একটা সলিউশন হবে। কারণ আমেরিকা তো অনেক দূরে, তাই না? আমেরিকা এটার সলিউশন তাদের ডোর স্টেপের নেইবারদের করা উচিত। তো ইন এ সেন্স আমি মনে করি যে একটা সলিউশন হবে। এখন ব্যাপারটা হলো কি, আপনি যাই বলেন না কেন, এটা যেন মনে হয় একটা পরাজয় স্বীকার করা, একটা হিউমিলিয়েশন। যেইভাবে হোক না কেন এটা হিউমিলিয়েশনে দেখবে, তাই না? তো 2 বছর আগে তুমি করলে তুমি একটা সম্মানের সাথে ব্যাপারটা শেষ হইতে পারতো। এখন তুমি হিউমিলিয়েটেড হয়ে তুমি চুক্তিতে যাচ্ছ, ব্যাপারটা তাই হবে, আপনি যাই বলেন না কেন। ম্যাক্রন যাই বলো বা ওরা এসে আমাদেরকে যাই বলবেন, সেটা হলো আমার অ্যানালাইসিস।
জি, এবং সবচেয়ে বড় কথা, আরো যদি 2 বছর দেরি হতো তাহলে হয়তো পরিস্থিতি আরো বেশি খারাপ হবে। Exactly. সেক্ষেত্রে এখনই যদি সেটি হয় 3 বছর পরে হলেও সেটি হয়তো কিছুটা ভালো। হলেও কারো কারো কুল রক্ষা করবে। একটা বিষয় ডক্টর কবির হাসান আপনার কাছে জানতে চাই, সেটা হলো ইউরোপ নিঃসন্দেহে এই ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে, কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, সামরিকভাবে ব্যর্থ হয়েছে, নানাভাবে। তারা সবসময় আমেরিকার দিকে তাকিয়েছিল, যেটি ডোনাল্ড ট্রাম্প চোখে আঙ্গুল দিয়ে বারবার করে দেখে দিচ্ছে, তোমাদের যুদ্ধ, তোমরা আমাদের টাকা চাও, আমাদের কাছ থেকে অস্ত্র চাও, সবকিছু চাও, কিন্তু কথা শোনো না। এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হলো যে ইউরোপ কেন্দ্রিক আমেরিকার সাথে দূরত্বটা অনেক বেশি তৈরি হয়ে গেছে। জার্মানির নতুন চ্যান্সেলর যিনি নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু নির্বাচিত হওয়ার পর বলছেন আমেরিকার চাপ থেকে বের হয়ে আসতে হবে। এই ধরনের বক্তব্য তিনি রাখছেন, কারণ তার নির্বাচনের সময় দেখেছেন ইলন মাস্ক নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, ডানপন্থী দলকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, সেখানকার নেত্রীর সঙ্গে অডিও টেপ তিনি প্রকাশ করেছেন, নানা কিছু করছেন। আমেরিকা এই হস্তক্ষেপ ইউরোপ মানতে চাইছে না, কেউ প্রকাশ্যে কথা বলছে, কেউ বলছে না, সাহস করে বলছে না, তাদের মনে মনে হয়তো অনেক কিছুই আছে। কিন্তু ইউরোপের দুর্বলতা সত্ত্বেও আমেরিকার দীর্ঘদিনের বন্ধুত্ব ইউরোপ এখন এই ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যতটা ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে, ইউরোপের সঙ্গে ঠিক ততটাই দূরত্ব তৈরি হচ্ছে। এটি কি লম্বা মেয়াদে কোনো নেতিবাচক ফলাফল বয়ে আনবে কিনা? না দেখুন, মানে আমার মনে হয় 2 বছর যাবত এই ধরনের টেনশন থাকবে। 2 বছর পরে যখন মিড টার্ম ইলেকশন হবে, প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছা করে অনেক কিছু পারবে না। আপনি জানেন যে এখন সে এক্সিকিউটিভ অর্ডার একটা পর একটা দিচ্ছে, 100, 200, 250, কিন্তু কোর্ট সিস্টেম এটাকে অনেকটা 90% ব্লক করে রেখেছে। ইভেন আমার ওয়াইফ মানে ডাক্তার, সে বিএ হসপিটালে চাকরি করে, এই উইকেন্ডে খবর আসছে যে আজকে দুপুর 12টার মধ্যে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, তা নাহলে তোমার চাকরি নট হয়ে যেতে পারে। এই ধরনের যে মানে আজগুবি মানে আমাদের দেশে আছে না যে ওই হীরক রাজার দেশের মতো অবস্থা, এগুলো চালাচ্ছে, মানে আনপ্রেসিডেন্টেড। কিন্তু তারপরে দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের 52% কিন্তু মানে অ্যাকসেপ্টেন্স রেট, এটাও কিন্তু আনপ্রেসিডেন্টেড ইদার। মানে এই জিনিসগুলো হচ্ছে যে একটা নাড়া দেওয়া, কিন্তু আলটিমেটলি ইউরোপের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ কখনোই হবে না, তারা হিস্টোরিক্যাল বন্ধু। কিন্তু ইউরোপকেও বুঝতে হবে যে ইউরোপ আমেরিকার উপর ভরসা করে থাকা ঠিক না, বরঞ্চ এই ধাক্কাটা ইউরোপের জন্য ভালো হলো যে আমরা আমাদের সিকিউরিটি বলে আমরা নিজেরাই ঠিক করি, তাই না? আমেরিকা তো, যারা আমরা আমেরিকা গড়ে তুলেছি, যারা মানে ফোরফ্রন্টে আছে বা হোয়াইট মাইনরিটি বা মেজরিটি বলেন, এটা তো ইউরোপিয়ান বংশোদ্ভূত দেশ থেকে এসেছে। ইউরোপকে তাদের মতো করে, এবং ইউরোপের এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি কিছু নাম্বার দেখেছি, আমেরিকা কিন্তু অনেক পয়সা খরচ করে ইউরোপের সিকিউরিটির জন্য। তাহলে কেন আমেরিকা ইউরোপের সিকিউরিটির জন্য পয়সা খরচ করে, যেখানে আমাদের নিজেদের অনেক সমস্যা? সেই জায়গায় যদি এই ধাক্কাটা ইউরোপ নিজে নেয়, এবং একটা প্রতিফলন আপনি যেমন জার্মানিতে যে ইলেকশন হলো, এবং ফর দি ফার্স্ট টাইম যে সেন্ট্রাল লেফট মানে প্রায় 100 বছরে প্রথম হেরে গেছে, তারা চালাচ্ছে, এত কম ভোটার পেয়েছে। কিন্তু এই যে পুশ করছে যে এলন মাস্ক, যে সেন্টার মানে আউটার রাইট যেটা মানে গ্রুপ, এটা কিন্তু 29-21 সেকেন্ড পজিশনে এসেছে। তো ইম্প্যাক্ট গুলো যে করতেছে ইউরোপ, তো আলটিমেটলি ওরা কিন্তু লিবারেল ডেমোক্রেসি, তাই না? তাদের মধ্যে একটা হিউম্যানিটেরিয়ান একটা, তাদের একটা হিস্টোরিক্যাল একটা কালচারাল একটা টাই আছে। তারা কিন্তু উগ্রবাদকে কখনোই ওরা, এবং উগ্রবাদের তারা সবল দেখেছে, এই যে দ্বিতীয় মহাযুদ্ধে যে নাৎসিবাদের ব্যাপার, তারা খুব ভয় পায় সেটা আবার ফিরে আসুক। তারা চায় যে মিডল অফ দি রোড একটা থাকুক, এবং এই ধাক্কাটা হয়তো ইউরোপের জন্য ভালো হলো লং টার্মে। ইউরোপ তাদের ঘর গুছাবে, তারা তাদের নিজের শক্তি সত্যি হতে হবে, এবং ইকুয়ালি তখন যে ফ্রেন্ডশিপটা হবে আমেরিকার সাথে, সেটা আরো দীর্ঘস্থায়ী এবং লাস্টিং হবে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। এখানে আমি একটুখানি অ্যাড করতে চাচ্ছি, উইথ ইউর পারমিশন। জি, সেটা হচ্ছে এই যেটা উনি বললেন, এই ধাক্কাটা ইউরোপের জন্য খুব কার্যকরী হবে। এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে যে পাওয়ারফুল অস্ত্রগুলো, এগুলো ইউরোপ বানায় না। টাইফুন একটা আছে ব্রিটেন এবং ইউরোপ 3-4 রাষ্ট্র মিলে বানায় জঙ্গি বিমান। রাফায়েল আছে, মানে সেটা 4th জেনারেশন বলা চলে, 5th জেনারেশন কাছাকাছি, মোস্ট অ্যাডভান্স না। এখন ইউরোপিয়ান দেশগুলো অত্যাধুনিক অস্ত্র বানাবার দিকে, খালি যে তাদের ন্যাটোতে তাদের মানে ফান্ডিং অর্থ আরো বেশি দেবে তা না, নিজেরা আরো অনেক বেশি অস্ত্র বানাবার চেষ্টা করবে, এবং যুক্তরাষ্ট্র তাদের উপরে অতিরিক্ত শুল্ক আরোপের যে হুমকি দিচ্ছে, সম্ভবত সেটা অনেকটা তিনি বাস্তবায়ন করবেন। এরপরে ইউরোপিয়ান দেশগুলো স্বয়ংসম্পূর্ণ হবে। আরেকটা কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র কিন্তু খয়রাতের কারণে ওদের জন্য অনুগ্রহপূর্বক ওইখান থেকে এই লোকগুলো এসছে হোয়াইটরা, সেই কারণে তাদের ওখানে যে ন্যাটো রেখেছে তা না।
সে সুপার পাওয়ার থাকার জন্য, ওদেরকে নিজের ক্ষমতার বলয় রাখার জন্য, এবং ইউরোপ যাতে, ইউরোপিয়ান ইউনিয়ন যে মার্কেটটা হয়েছে, তারা যেন আরেকটা মহাশক্তি হয়ে না দেয়। ইউনাইটেড ইউরোপ মানে যদি হয় এবং তারা যুক্তরাষ্ট্রের চাইতে আরো অত্যাধুনিক অস্ত্র বানাতে পারবে অথবা এই লেভেলের বানাবে, তারা আরো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে বা আরো হাইপার ওয়েপন, হাইপার ফাইটার্স তৈরি করতে পারবে। ফলে এটা ইউরোপের জন্য এই ধাক্কাটা সম্ভবত ভালো হয়েছে। এবং খালি যুক্তরাষ্ট্রের জন্য এই অ্যাডমিনিস্ট্রেশন একের পরে একটা গতানুগতিক গতিতে চলে। এই ধরনের একজন লোক এসে অনেকগুলো পলিসি আপনি আমি আমরা লিবারেল অপিনিয়নের যারা কবির হাসান সাহেব আমরা অনেকে পছন্দ করি না, কিন্তু এই দেশেও একটা ধাক্কার প্রয়োজন ছিল, এমনিতে ধাক্কা এবং ডেমোক্রেটিক পার্টির জন্য যে অলস ব্যক্তিগুলো রিয়াল ইস্যু গুলো নিয়ে মাথা ঘামায়নি। তারা এই যে বাইডেনের ডিফেন্স মিনিস্টার যিনি ছিলেন, ইউক্রেনে যুদ্ধ বাঁধার 2 সপ্তাহ পরে সেখানে গিয়ে তিনি কি বলেছিলেন আমাদের স্মরণ করা উচিত, রাশিয়াকে দুর্বল করা, এইটা আমাদের এই যুদ্ধের প্রধান লক্ষ্য। ব্যাপারটা বুঝছেন? ফলে সে রাশিয়ার অনেক ক্ষতি করেছে, কিন্তু রাশিয়ার পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে 6,500 মতো, আর রেস্ট অফ দি ওয়ার্ল্ড ইনক্লুডিং যুক্তরাষ্ট্র আছে 6,200 মতো। ফলে এখনো সে পারমাণবিক অস্ত্রের দিকে নাম্বার 1 এবং মোটামুটি মানে অন্যান্য সমরাস্ত্র অনেক বেশি দক্ষ। তার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এইবারে ট্রাম্প সাহেব সমস্ত স্যাংশন তুলে দেবেন, তুলে দেওয়ার পর রাশিয়া আবার মানে চমৎকার ভাবে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে বলে আমার ধারণা। এবং ইউরোপও একটা আলাদা একটা সুপার পাওয়ার মতো অবস্থানে চলে যেতে পারে। নিঃসন্দেহে আপনি যেটি বলছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকাকেও একটা ধাক্কা দিচ্ছেন, আমেরিকার যে ট্র্যাডিশনাল বিষয়গুলো আছে সেসব জায়গাগুলোতে তিনি অনেক বেশি পরিবর্তন আনতে চাচ্ছেন। যারা রয়েস হয়ে থাকছে তারা একটু দৌড়ের উপর থাকুক, এমন একটা পলিসিও আছে। কিন্তু যে জনপ্রিয়তা জরিপটা প্রকাশ হয়েছে আপনিও নিশ্চয়ই দেখেছেন যে 52% তার অ্যাপ্রুভাল রেট এখন আছে। সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনাকে আছে জানতে চাচ্ছি, সেটা হলো যে আগের চেয়ে কমছে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের নীতিগুলো শুরুর দিকে মানুষ যেভাবে গ্রহণ করেছে এখন অনেকেই গ্রহণ করতে চাইছে না। এই গ্রহণ করতে না চাওয়াটা, আমরা এটা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি জনপ্রিয়তা খুব পছন্দ করেন, তিনি সেটিকে এনজয় করেন। এখন যদি বিপরীত দিক থেকে দেখা যায় জনপ্রিয়তা কমে, সেটি কি তার নীতিগুলোকে আবার একটু রিশাফল করবে কিনা? উনি খুব একটা রিশাফল করে মনে হয় না, কিন্তু ওই জনপ্রিয়তা কমার কারণ হচ্ছে রিপাবলিকানদের মধ্যে তার মানে 80% থেকে 90% অ্যাপ্রুভাল রেটিং আছে, ইন্ডিপেন্ডেন্টদের মধ্যে অ্যাবাউট 50%। আর আপনি ওই ফিগার গুলো এখানে হয়তো আসছে, এখানে স্ক্রিনে দেখা যাবে। আর ডেমোক্রেটদের মধ্যে উনি কম পাচ্ছেন ওনার, কিন্তু ওভারঅল তার অ্যাপ্রুভাল রেটিং হাই হওয়ার কারণ হচ্ছে তিনি যা নাড়া দিচ্ছেন সেটা স্পেশালি মানে ইমিগ্রেশন প্রশ্নে। এখন এই তিনি যে সমস্ত পলিসি নিচ্ছেন এটার কারণে যদি দ্রব্যমূল্য বাড়ে, কিছু কিছু বাড়া শুরু হয়েছে, আরো বাড়তে থাকে, উনি চীন, মেক্সিকো, কানাডার উপরে শুল্ক যেটা আরোপ করবেন করে এখনো পুরোপুরি করেননি, সেটা যদি হয়, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর উপরে যদি উনি শুল্ক আরোপ করেন, তার ফলে আমদানিকৃত দ্রব্যের দাম যুক্তরাষ্ট্রে বাড়তে বাধ্য। এবং এর ভিতরে কনজিউমার গুডস, দৈনিক মানুষ যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করে সেগুলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাবলিককে, সাধারণ মানুষের জীবন মান, তাদের ব্যয় বাড়িয়ে দেবে, দাম বাড়িয়ে দেবে। ফলে এই কারণে যেটা প্রফেসর কবির হাসান বলছিলেন কিছুক্ষণ আগে, যে মিড টার্ম ইলেকশন যেটা 2 বছর ভিতরে আসছে, সেইটাতে কংগ্রেশনাল ইলেকশন গুলো হয় এবং স্টেট গুলোতে ইলেকশন হয়। সেইটাতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে তো মাত্র 3 জন সদস্য সম্ভবত, তাদের বেশি 3 বা 4, সেখানে তারা মাইনরিটি হয়ে যেতে পারে। সেনেটে মাইনরিটি না হলেও সমান সমান হয়ে যেতে পারে, বাবা সেনেটেও মাইনরিটি ওর একটা সংখ্যা থাকে। কিন্তু সবচেয়ে হচ্ছে একটা পরিষদও যদি তার হাতছাড়া হয়ে যায়, তিনি যাচ্ছে তাই সবকিছু করতে পারবেন না, এটা ঠিক। কিন্তু এগেইন ট্রাম্প যাচ্ছে তাই করার ব্যাপারে তিনি যে দৃঢ় প্রতিজ্ঞ, তিনি কনস্টিটিউশনাল প্রভিশন আছে যুক্তরাষ্ট্রে যে কোনো ব্যক্তির সন্তান হলে সে এই দেশের সিটিজেন অটোমেটিক, তিনি সেটা না
সেটার বিরুদ্ধে এক্সিকিউটিভ অর্ডার জারি করেছিলেন। তখন আমার ভারতের কথা মনে পড়েছে, আপনার অতিরিক্ত 1 মিনিট সময় নিচ্ছি। জি। ভারতের কনস্টিটিউশন অংশ করা হয়েছিল কাশ্মীরকে একটা স্টেটের মর্যাদা দিয়ে, বিশেষ মর্যাদা দিয়ে। মোদির আমলে আরেক ডিক্টেটর, মোদির আমলে আকস্মিক ভাবে প্রেসিডেন্ট একটা অর্ডার জারি করে সেইটা ওই স্পেশাল স্ট্যাটাস তুলে দিলেন। পরে তাদের পার্লামেন্টে সিম্পল মেজরিটিতে ওইটা কনস্টিটিউশনাল প্রভিশন, পৃথিবীর কোন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এরকম একটা কনস্টিটিউশনাল প্রভিশন আছে কিনা যেটা পার্লামেন্ট সিম্পল ভোটে বা প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডারে বাতিল করতে পারে, এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তো সেখানে তারা বাতিল করেছে, এখনো সেটা বাতিলই রয়ে গেছে। যুক্তরাষ্ট্রে তিনি বাতিল করতে পারেননি, আদালত সেটার উপরে নিষেধাজ্ঞা স্থগিতাদেশ জারি করেছে। ফলে কনস্টিটিউশনের চেঞ্জ করতে পারবেন না, কিন্তু তিনি এই ধরনের বিভিন্ন পদক্ষেপ নিতে থাকবেন আমার ধারণা, এই এমনকি প্রতিনিধি পরিষদে যদি তিনি মেজরিটিও হারান। জি, অনেক ধন্যবাদ। একেবারে 1 মিনিটে ডক্টর কবির হাসান আপনার কাছে জানবো, বারবার আমাদের আলোচনায় উঠে আসছে মিড টার্ম নির্বাচনে রিপাবলিকানরা তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে, এটি বারবার করে বলা হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। কিন্তু বিপরীতে একটা মত আছে যে আমেরিকান মানুষ অনেকেই এগুলো পছন্দ করছেন এবং মিড টার্মে দেখা যেতে পারে রিপাবলিকানরা আরো শক্তিশালী হতে পারে। আপনার কাছে কি তেমনটা মনে হয়, নাকি মনে হয় যে আসলে মিড টার্মে গিয়ে একটা ব্যালেন্স আসবে? না, আমার কাছে তা মনে হয় না, কারণ ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার এগুলো কিন্তু রিপাবলিকানকেও মানে আঘাত করছে। এটা শুধু ডেমোক্রেটদের যে আঘাত করছে তা না, কারণ রিপাবলিকান যে ওয়ার্কিং ক্লাস যেটা তার ব্যাপক সমর্থন, তার পলিসিগুলো এই যেমন ধরেন ডজ যেটা করতেছে, তারপরে এই পলিসির মাধ্যমে যে লোকজন চাকরি হারাচ্ছে, এখানে কিন্তু শুধু ডেমোক্রেট না, এখানে রিপাবলিকান আছে, তাদের রিপাবলিকান স্টেটের একটা ইফেক্ট হচ্ছে। তো যে কথাটা মানে আমার প্রেডিকশন হলো ডেফিনেটলি ওরা কংগ্রেস লুজ করবে, বিকজ ইট ইজ এফেক্টিং দি রিপাবলিকানস অ্যাজ ওয়েল। আলটিমেটলি আপনার যখন পেটে ভাত থাকে না, আপনার যখন চাকরি করে খান, আপনার ন্যাশনালিজম বা ইমোশন যতটাই কাজ করে না কিন্তু তখন কিন্তু আপনি অন্যভাবে চিন্তা করবেন। তো ইকোনমি ইজ স্টুপিডিস ইকোনমি, আপনি জানেন যে স্পেসটা, সেটা কিন্তু আবার ব্যাক করবে। আর যে কথাটা এই যে 20% যে ট্যারিফ সে খেলা শুরু করছে, আমার এক ছাত্র একটা স্টাডি করে দেখেছে এইটা কিন্তু আমেরিকাকে ইম্প্যাক্ট করবে। আমেরিকান ইম্প্যাক্টটা কম হবে, রাফলি বলা যে 20% ট্যারিফে 3% ওদের জিডিপি মানে কমে যেতে পারে। কিন্তু চায়না কিন্তু ধরেন তার 30%, যে তার যে অ্যাডভার্সারি আছে অন্যান্য দেশগুলোর উপর তার মানে পরিমাণটা আরো বেশি হবে। যে কথাটা মোহাম্মদ ভাই বললেন, এখানে একটা রিসেশন হতে পারে, দ্রব্যমূল্যের দাম বাড়তে পারবে এবং 2 ইয়ার্স লেটার এটার ইম্প্যাক্টটা পড়বে তখনই। এই জন্য আমি অনেকটা শিওর যে রিপাবলিকানরা হয়তো তাদের মেজরিটি লুজ করবে, অ্যাটলিস্ট ওয়ান মানে হাউস অফ দি মানে ইদার সিনেট, মানে ডেফিনেটলি কংগ্রেস সিনেটর যেটা আপনি বললেন সমান হতে পারে। এবং তখন কিন্তু প্রেসিডেন্টের সেই মানে ইচ্ছা করলে সবকিছু করতে পারবেন তা না। কিন্তু আরেকটা জিনিস শেষ করছে, একটা জিনিস এই জিনিসে যে মানে 14 অ্যামেন্ডমেন্টের যে বার্টার সিটিজেনশিপ তো যেভাবে মানে ফেডারেল জাজ, এবং এটা কিন্তু আবার বুশেরই তৈরি করে ফেডারেল জাজ, যেভাবে বলেছে এটা ওদের খুব একটা আগাবে না। এটা আগাতে করতে হলে যে অ্যামেন্ডমেন্ট আনতে হলে যে প্রসিডিওর গুলো আছে আমেরিকাতে, এটা কিন্তু ইন্ডিয়ার মতো না যে একটা, অথবা বাংলাদেশের মতো না 51 মানে মেজরিটি হলেই এটা হয়ে যাবে, মানে সিম্পল মেজরিটি পার্লামেন্টে। এটা বোধ হবে না। এটা হলে আমেরিকার যে ডিএনএ, ইট ইজ এ কান্ট্রি অফ ইমিগ্রেন্ট, সে ডিএনএ তে ধ্বংস হয়ে যাবে। অনেক কথা বলেন যে ইউকে তে ছিল তুলে দিয়েছে, কানাডায় ছিল তুলে দিয়েছে, কিন্তু আমেরিকায় বোধ হয় অ্যাটলিস্ট আমার লাইফ টাইমে দেখবো না এটা তুলছে। ভবিষ্যতে কি আমি জানি না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরছি শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা 3 মিনিট করে সময় পাবো প্রত্যেকে কথা বলার জন্য। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে চাই এই কারণে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে গিয়ে প্রথম দায়িত্ব নিয়েছিলেন, তিনি প্রথম যে কথাটি বলেছিলেন, তার প্রধান দায়িত্ব তিনি বলেছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। কিন্তু 6 মাস পরে 7 মাসের মাথায় এসে যা দেখা যাচ্ছে, প্রত্যেকটা দিন মানুষ আতঙ্কে থাকছে। কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো ডাকাতি, ছিনতাই,
কোপানো কিছু না কিছু ঘটছে এবং সেখানে বিমান বাহিনীর সঙ্গে সংঘর্ষের মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং অদ্ভুত একটা বিষয়, কালকে যেটা দেখেছি, বাংলাদেশ সময় রাত ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সাংবাদিকদেরকে দেখে সংবাদ সম্মেলন করছেন এবং সংবাদ সম্মেলন করে তিনি ভারতের দিকে ইঙ্গিত করছেন, যেটি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রীও প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা বলছেন বাংলাদেশ প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একবার ভারতকে করে গালি দিয়ে আবার সম্পর্ক এগিয়ে নিতে চায় কিবা জানি না। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি, এটি কি উদ্দেশ্য প্রণোদিত, এটি কি তৈরি করা হচ্ছে, নাকি এটি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? না, উদ্দেশ্য প্রণোদিত না। যে আপনি যেটা বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল জাহাঙ্গীর তিনি বলেছেন এইটা আওয়ামী লীগের লোকরা করছে। তা আওয়ামী লীগের লোকরা করছে, 10,000-এর বেশি লোককে আপনারা গ্রেপ্তার করলেন, সমস্ত ডেভিলকে আপনারা স্বীকার করছেন, ডেভিল হান্ট মিশন। তো তারা করতে পারে কিভাবে? এবং মানে একটা বাসের ভিতরে, চলন্ত বাসের ভিতরে কয়েকজন লোক মিলে 2জন নারী শ্লীলতাহানি করে, তাদেরকে নামিয়ে নেয় অন্য এক বাস থেকে। আওয়ামী লীগের লোকরা এগুলো করছে। এটা হচ্ছে এক ধরনের মানে অপরাজনীতির কথা। ওনারা হ্যান্ডেল করতে পারছে না, তার একাধিক কারণ আছে। একটা হচ্ছে যে মিলিটারিকে তারা দিয়েছেন, মিলিটারি আইন শৃঙ্খলা রক্ষার ওই কাজের জন্য না। মিলিটারিকে একবার পশ্চিমবঙ্গে নকশালাইটদেরকে মানে দমন করার জন্য পাঠানো হয়েছিল। তখন ভারতের আর্মি সেই ইস্টার্ন কমান্ডের চিফ, যে তখন মানেকশ ছিলেন ইস্টার্ন কমান্ডের চিফ, তিনি এসে বলছেন উই শুট ফার্স্ট দেন উই মানে উই থিঙ্ক, ফার্স্ট উই শুট। ফলে তোমরা এই নকশালাইটদেরকে বলেছেন তোমরা খেয়াল রাখবা, আমরা পুলিশের মতো না, পুলিশ ফার্স্ট চেষ্টা করে, আমরা প্রথমে গুলি করি। তো বাংলাদেশের মিলিটারি গুলি করেন না, তারা এখন জাস্ট একটা প্রায় নীরব দর্শক। শেখ হাসিনা শেষ আমলেও তাদেরকে নিয়োজিত করা হয়েছিল, তারা কোনো মানে কিছু করে না। এখানে তারা কিছু আইন শৃঙ্খলা রক্ষার কাজে করছে, কিন্তু তাদের ট্রেনিং না সেটা, তারা যুদ্ধ করার ট্রেনিং। ফলে তাদেরকে দিয়ে কাজ হচ্ছে না, তারা মোটামুটি নীরব দর্শকের ভূমিকা পালন করছে, সামান্য কিছু কাজ করছে। পুলিশের এই অবস্থার কারণ কি? হাজার হাজার পুলিশকে মেরে ফেলা হয়েছে এক, এবং হাজার হাজার পুলিশ ভেগে গেছে, শত শত পুলিশ অফিসারকে ফায়ার করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে আওয়ামী পন্থী ইত্যাদি বলে টলে। ফলে সেখানে এখনো পর্যন্ত মোরাইল নেই, এবং যারা আছে তারা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ দেখা যাচ্ছে না। বিস্তারিত বিবরণ যে বিভিন্ন পত্রিকায় দেখলাম, রাস্তায় পুলিশ নেই, মানে পুলিশের প্রেজেন্স থাকতে হয়, লোকে দেখতে হয়। নিউ ইয়র্কের সাবওয়েতে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু এদিক সেদিক হলেই দেখা যায় শত শত পুলিশ বিভিন্ন এলাকায় গেছে, আম পুলিশ পর্যন্ত দেখা যায়, ন্যাশনাল গার্ডের মতো লোক দেখা যায় মাঝে মাঝে। সেই রকম যদি না থাকে তাহলে লোকের ভিতরে এই সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় হঠাৎ করে এক এলাকায় গিয়ে 6-7টা বাড়ি একসাথে মানে হামলা করলো, তাদের চিন্তায় করে নিল। বাসের চিন্তায়, বাসে যাত্রীরা যাচ্ছে, পাশের থেকে বাস এক জায়গায় দাঁড়িয়েছে, ভিড়ের থেকে ওই কিশোর গ্যাং বলা হচ্ছে, কিশোরদের গ্যাং, তারা ওইখান থেকে ভিতর থেকে হাত দিয়ে হাতের অলংকার নিয়ে নিচ্ছে, টেলিফোন নিয়ে নিচ্ছে। ফলে এই যে অবস্থা, একটা যে পুলিশ নাই, আমাদেরকে ধরার কেউ নেই, এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। এটা কিন্তু দুঃখজনক। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি না থাকে, এই সরকারের উপরে লোকের আস্থা কমে যাবে। আস্থা কমলে এই যে দেখেন, বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ ড্রাস্টিক্যালি কমে গেছে। এখন বিদেশ থেকে প্রবাসীরা টাকা আগের চাইতে বেশি পাঠাচ্ছেন দেখা যাচ্ছে গত কয়েক মাসে, এটা একটা সুস্থতার দিক। কিন্তু অন্যদিকে হচ্ছে ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট খুব ড্রাস্টিক্যালি মানে জমছে, এবং ওভারঅল বাংলাদেশের জিডিপি যে মানে রিভাইজ যে এস্টিমেট ছিল তাদের এই সরকার আসার পরে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির এই প্রভাবটাই পড়ছে অর্থনীতিতে সর্বক্ষেত্রে হবে। এবং এরা বিভিন্ন সংস্কারের যে প্রস্তাবগুলো নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে, সেটাও যদি দ্রুত শেষ করে তারা দ্রুত ইলেকশনের রূপরেখা অ্যানাউন্স না করে, এবং পুলিশের মোরাইল যদি এরা ইনক্রিজ করতে না পারে, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে মিলিটারিকে দিয়ে হবে না, মিলিটারিটা করতেও যাবে না। আমার ধারণা বাংলাদেশের মিলিটারি পুলিশিং এর কাজে যাবে না, ফলে এইটা একটা চ্যালেঞ্জ হয়ে থাকবে। ডক্টর কবির হাসান, আপনার কাছে এখানে আসলে দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন ডেফিনেটলি অন্তর্ঘাতমূলক কাজ তো হচ্ছে। ইন্ডিয়ার তো স্মরণ করে তাদের মানে পলিটিক্যাল ফেলিওর, ইন্টেলিজেন্স ফেলিওর, শেখ হাসিনা গভর্নমেন্টের পতন।
তো ইন্ডিয়া কখনো চাইবে না যে বাংলাদেশ শান্ত থাকুক, শেখ মোহাম্মদ ইউনূস ঠিকভাবে চালাক, সেটা একটা ব্যাপার আছে, এটা টোটালি অমূলক না। কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা মোহাম্মদ যেটা বললেন যে পুলিশ বাহিনী তো আর নাই, তাই না? পুলিশ বাহিনী তো আওয়ামী বাহিনী ছিল, 80% পুলিশ। আপনারা জানেন যে দলীয় ক্যাডারে পুলিশের ইয়া হয়েছে, তারা শেখ হাসিনা লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে। যখন বিপ্লব হয় পুলিশ অনেক মারা গেছে, তারপর অনেক পালায় গেছে। এখন ওদের মরাল নাই, ওরাও ভয়ে থাকে যারা কাজে আছে, যারা এমন তারা যদি মানে অন্যরা যদি দেখে যে তারা অতিরিক্ত করছে, জন্য তারা তাদের যে স্বাভাবিক পুলিশি কাজ সেটাও ঠিকভাবে করতে পারছে না। এখন যে কথাটা বললেন যে আর্মি ট্রেনিং তো পুলিশের মতো না, আর্মি শুট করে ফার্স্ট, কিন্তু শুট করলে তো আবার অন্য ধরনের সমস্যা তৈরি হবে, তাই না? তো এখন এই জায়গায় ডেফিনেটলি এটা একটা ফেইলিওর। কিন্তু এটাও ভাবতে হবে যে আপনার যে একটা 6 মাসে মানে কিভাবে মানে আমরা ক্রিটিসাইজ করতে পারি, এটা কিভাবে ভালো করা যেতে পারে। আমার মনে হয় যে ওদের যে রিসোর্সেস আছে, হিউম্যান রিসোর্সেস, পুলিশ ভঙ্গুর, সামরিক বাহিনী ইচ্ছা করলে গুলি ছুটতে পারে না, তো এটা অল্টারনেটিভটা কি সেটা নিয়ে ওরা ভাবছে না কেন, আমার কাছে উত্তর নেই। কিন্তু আমার কাছে একটা জিনিস ইয়া লাগছে যে তাদের অ্যাডভাইজার যারা আছে, যারা কাজ করতে পারে না, যারা পুরোনো একটা সময় ওরা মানে বুদ্ধা ছিলেন, ভালো ছিলেন, মানে ওরা মানে করাপ্ট না, সবকিছু ঠিক আছে, কিন্তু এখন তো একটা মানুষের লাইফ সাইকেল বলে একটা কথা আছে, তাই না? এখন হলো মানে একটা অনির্বাচিত সরকার, একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মধ্যে যে ক্যারিজমা থাকা দরকার মানে সরকার রান করার জন্য, সেই ক্যারিজমাটিক সেই মানে উপদেষ্টা পরিষদ নাই। মানে হয়তো আপনি কত 10-12 জন, 2-3 জন একটু অ্যাক্টিভ, আর অন্যরা না। আর যে জাহাঙ্গীর সাহেব ভালো লোক আমি শুনেছি, কিন্তু উনি সেই মেন্টাল হিসেবে উনি চালাতে পারছেন না। তাহলে যদি চালাতে না পারে, প্রফেসর মোহাম্মদ ইউনূস তাদেরকে রিপ্লেস করতে পারেন, কিন্তু বারবার বলছেন ওনার দায়বদ্ধতা হলো যারা এমপ্লয়ার, ছাত্র জনতার কাছে, তাই না? ছাত্র জনতা বারবার বলতেছে, কিন্তু উনি কোনো চেঞ্জ করছেন না। তাহলে আমার কাছে কোনো উত্তর নেই। আমার মনে হয় মহোদয় ভাই সরাসরি উত্তর দিতে পারবেন না এত অল্প সময় কিভাবে করা যায়। কিন্তু এইটা একটা জিনিস আমি বুঝতে পারি যে তাদের রিসাফল করা দরকার, এই উপদেষ্টা পরিষদ নিয়ে আসা, যাদেরকে নিউ আইডিয়া নিয়ে আসতে পারে, যারা এই আইনশৃঙ্খলা বাহিনীকে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারে। আর যে কথাটা আমরা সবসময় বলি, যত দোষ না আমরা দোষ, এখন কাউকে পাচ্ছেন না, এটা আওয়ামী লীগের লোকজন করছে, এটাও ঠিক না। আবার বিএনপির লোক, তাই না? আওয়ামী লীগ তো গর্তেই ঢুকে গেছে, এটা হোয়াই নট বিএনপি? এই যে টেবিল হ্যান্ডের নামে শুধু আওয়ামী লীগের লোককে ধরবেন, বিএনপির লোক ধরবেন না আপনি, যেহেতু বিএনপি আপনার একটা ফোর্স হিসেবে আছে। এগুলো মানে নির্মোহভাবে দেখতে হবে, এবং এটা আমার পক্ষে বলা সম্ভব। আমি আরেকটা জিনিস ফাইনালি বলি, আমি যদিও মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা করি, আমি কথা অনেক আগে বলেছি, একটা এনজিও চালানো এবং একটা দেশ চালানো এক জিনিস না। উনিও নিশ্চয়ই এটা উপলব্ধি করেন। উনি এখন চলে আছেন, ওনার গুড উইল, ওনার যে মানে ক্যাপিটাল, পলিটিক্যাল ক্যাপিটাল বা ইন্টারন্যাশনাল যে একটা ক্যাপিটাল আছে, এই ক্যাপিটাল ভর করে কিন্তু তিনি আছেন। কিন্তু দেশ চালানোর যে যোগ্যতা থাকা দরকার, আমার মনে হয় প্রফেসর মোহাম্মদ ইউনূসের নাই, কিন্তু স্টিল হি ইজ আওয়ার অনলি হোপ। ওনাকে ছাড়া এখন দেশ একটা কেওসের মধ্যে চলে যাবে। আমরা কি 29 মিলিয়ন নিয়ে একটু আলোচনা করতে পারি? সেই 29 মিলিয়নের ব্যাপার ডেমোক্রেসি ইনস্টিটিউটের কথা বলা হয়েছে সর্বশেষ তদন্তে, কিন্তু তাছাড়াও যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন এর আগে কয়েক বছর মিলে সারা দেশে বিভিন্ন থানায় এই মানে ডেমোক্রেসিকে 18 সালের নির্বাচনের পর তারা শত শত জায়গায় তারা ইনিশিয়েটিভ নিয়েছে, কাজ করেছে বিভিন্ন জায়গায়, এবং বদিউল আলম মজুমদারের সুজনকে কিছু টাকা দেওয়া হয়েছে, এবং এই ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্রকে মানে ক্ষমতা আনার জন্য বাইডেন প্রশাসন যে কাজ করেছে তার উপরে একটা বই এই সপ্তাহে ছাপা হয়েছে। আগামী সপ্তাহে আপনি সুযোগ দিলে সেখান থেকে ডক্টর ইউনূসের বিভিন্ন লিঙ্ক এবং মানে কিভাবে তাকে ক্ষমতা আনার জন্য কাজ করেছে তার অনেক তথ্য যুক্তরাষ্ট্রের অবমুক্ত দলিল থেকে উল্লেখ করে এখানে উল্লেখ করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা এই 29 মিলিয়ন নিয়ে আসলেই আরো অনেক আলোচনা আমাদের করা দরকার। আমাদের হাতে সময় খুব কম, মানে সময় শেষই হয়ে গেছে বলা যায়। আমরা আগামী দিনের অনুষ্ঠানে চেষ্টা করব এই বিষয়টি আবারও তুলে আনতে, এবং দর্শক যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে দুজন অতিথি যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।